আসসালামু আলাইকুম এভরিওয়ান। পাগল স্বামী গল্পের 4 নম্বর পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। অক্ষর মধুজার কথাগুলো মনোযোগ সহকারে শোনে। যদিও বা তার অনেক রাগ হচ্ছিল, তবুও অনেক কষ্টে নিজের রাগকে দমানোর চেষ্টা করে অক্ষর দীর্ঘশ্বাস নিয়ে বলে, ওকে ফাইন, তুমি যা চাইছো তাই হবে। তোমার সব শর্ত আমি মেনে চলবো। তবে আমিও একটা কথা বলে দিচ্ছি, এই 6 মাসের মধ্যে তুমি নিজে থেকে আমাদের মধ্যে সব কিছু ঠিক করে নিতে চাইবে, নিজে চাইবে আমার সাথে সংসার করতে। আমি তোমার মতো অতটাও নির্দয় নই, তাই ফেরাবো না তোমাকে। কিন্তু মনে রেখো, অবহেলার ফলে অনেক গাঢ় ভালোবাসাতেও মরিচা ধরে। তাই আমার ধৈর্যের বেশি পরীক্ষা নিও না। আমি প্রতিঘাত করা শুরু করলে তুমি নিজেও টিকতে পারবে না। কথাগুলো বলে অক্ষর রুম থেকে বেরিয়ে যায়। মধুজা অক্ষরের কথা না শোনার ভান করে ছিল। অক্ষর চলে যেতেই গভীর মনোযোগ দিয়ে মধুজা তার বলা কথাগুলো একটু ভাবে। নিজ মনেই বলে, আমি যেটা ভেবেছি আমি সেটাই করব। মধুজা অক্ষরের পছন্দ করা লাল শাড়িটাই তুলে নেয়। শাড়িটা তারও বেশ পছন্দ হয়েছে। অক্ষরকে মুখে যায় বলুক, মধুজা এটা মেনে নিয়েছে যে তার পছন্দ সত্যিই অনেক ভালো। মধুজা শাড়ি পরে নিয়ে আয়নার সামনে দাঁড়ায়। শাড়িটাতে শুধু সত্যিই খুব সুন্দর মানিয়েছে তাকে। আচমকা কারো কাশির শব্দে পেছনে ঘুরে তাকায় অক্ষরকে দেখে মধুজা হা হয়ে যায়। অক্ষর মধুজার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছিল। অক্ষরকে হাসতে দেখে মধুজা নিজের ভ্রু কুঁচকে ফেলে। এভাবে হাসছেন কেন? হানি, তুমি আমার পছন্দ করা শাড়ি পরেছো, আমার তো বিশ্বাসই হচ্ছে না। সত্যি করে বলো তো, তুমি আমার বউ নাকি অন্য কেউ? মধুজার বিরক্ত লাগে অক্ষরের কথা শুনে, তাই সে রুম থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। অক্ষর পেছন থেকে মধুজার হাত ধরে টান দিয়ে তাকে নিজের বুকের সাথে মিশিয়ে নেয়। মধুজা অক্ষরের বুকে কান দিয়ে স্পষ্ট তার বুকে ঢিপ ঢিপ শব্দ শুনতে পাচ্ছিল। কিছুক্ষণ এভাবে থেকে তড়িৎ বেগে অক্ষরের থেকে দূরে সরে আসে মধুজা। এভাবে থাকলে আর একটু হলে হয়তো নিয়ন্ত্রণ হারিয়ে ফেলত। অক্ষর মৃদু হেসে বলে, 6 মাস কেন? আমার তো মনে হচ্ছে 6 দিনেই তুমি কাবু হয়ে যাবে। 6 মাসের আগেই সুখবর পেয়ে যাব আমরা। মধুজা অক্ষরের কথা মানে বুঝতে পেরে বড় বড় চোখ করে তাকায়। কটমট করে বলে, আপনি ওই স্বপ্নই দেখুন। আপনার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নাই, তাই কোনো সুখবরও পাবেন না আপনি। অক্ষর মধুজার কাছে এসে তার খোপা করা চুল এলোমেলো করে দেয়। বাঁকা হেসে বলে, আমারও তো তোমার উপর কোনো ইন্টারেস্ট নাই, শুধু বউ জন্য ইন্টারেস্ট আনার চেষ্টা করছি। কিন্তু তুমি তো আমাকে একটু হেল্পও করছো না। কোথায় একটু ইশারা ইঙ্গিত করবে, বুকের সাথে লেপটে থাকবে, একটু চুমুটুমু দিয়ে আমাকে নিজের প্রতি আকর্ষণ করবে, তা না। মধুজা এবার রুম থেকে একেবারে বেরিয়ে যায়। পাগলা ডাক্তারের পাগলামি আর সহ্য হচ্ছে না তার। বৌভাতের আয়োজনের কোনো কমতি নেই চৌধুরী বাড়িতে। পুরো বাড়ি অতিথিতে পরিপূর্ণ। মধুজার বাড়ির লোকজনও এসেছে বৌভাতে। মধুজার গুটি কয়েক বান্ধবীও এসেছে, যাদের মধ্যে আরহাও রয়েছে। আরহা তো এই বাড়িতে এসেই অক্ষরের প্রশংসায় পঞ্চমুখ। মধুজার পাশে এসে আরহা তখন থেকে অক্ষরের প্রশংসায় করে যাচ্ছিল। যাই বলিস, ভাগ্য করে এমন একটা বর পেয়েছিস। তোর বর কি হ্যান্ডসাম! ইস, যদি আমি আগে দেখতাম তো বিয়ে করেই নিতাম। মধুজা আনমনে বলে, অসুবিধা কি, এখনো তো সুযোগ আছে। আরহা মুখ বাঁকিয়ে বলে, তোর সতীন হওয়ার কোনো শখ নাই আমার। আমার সেকেন্ড হ্যান্ড জিনিস পছন্দ না। আচ্ছা, তোর কোনো দেবর নেই? থাকলে তার নাম্বার আমাকে দে, আমি ট্রাই করে দেখব। মধুজা কিছু বলতে যাবে, তখনই চৌধুরী বাড়িতে প্রবেশ করে একজন যুবক, যার মাথায় ব্যান্ডেজ করা। মধুজা ছেলেটির দিকে তাকায়। ছেলেটার চেহারার সাথে মমতা চৌধুরীর অনেক মিল আছে। মমতা চৌধুরীর মতোই মায়াবী চোখ তার। মধুজা ভাবে, তাহলে এটাই কি এই বাড়ির ছোট ছেলে যার কথা সে শুনেছিল? আরহা ছেলেটির দিকেই মন্ত্রমুগ্ধ হয়ে তাকিয়েছিল। ছেলেটিকে দেখে সম্পূর্ণ বাকরুদ্ধ হয়ে গেছে আরহা। মধুজার কানের কাছে ফিসফিস করে বলে, এই ছেলেটাকে দেখতে কিন্তু সেই, আমার পছন্দ হয়েছে। ছেলেটি কারোর সাথে কোনো কথা না বলে নিজের মতো সিঁড়ি বেয়ে ওপরে উঠে যায়। একটু পরেই অক্ষর মধুজার কাছে আসে। অক্ষরকে দেখে মধুজা প্রশ্ন করে, আচ্ছা, ওই ছেলেটা কে ছিল? অক্ষর পকেটে হাত গুজে বলে, অন্য ছেলেদের ব্যাপারে এত ইন্টারেস্ট কেন তোমার? চোখের সামনে এত হ্যান্ডসাম একটা বর থাকতে অন্য ছেলেদের খোঁজ নাও। আমি তোমার হালাল বর, আমার উপরে তোমার সম্পূর্ণ অধিকার আছে। আমাকে পুরোটা দেখতে পারো, খেতে পারো, কিন্তু অন্য ছেলেদের দিকে একদম তাকাবে না। অক্ষরের কথা শুনে মধুজার মাথা ঘুরতে থাকে। তারই ভুল হয়েছিল ওই পাগলা ডাক্তারের সাথে কথা বলা। মুখে কোনো কিছুই আটকায় না। অক্ষর হালকা হেসে নিজে থেকেই বলে, ও আমার ভাই বর্ণ, সম্পর্কে তোমার দেবর হয়। ওকে ভাইয়ের নজরে দেখবা। শুধু ওকে কেন, পৃথিবীর সব ছেলেকেই আজ থেকে ভাইয়ের নজরে দেখবা, মনে থাকে যেন। আচমকা এমন একটা ঘটনা ঘটে যায় যার জন্য কেউ প্রস্তুত ছিল না। পুলিশ এসেছে বর্ণকে গ্রেফতার করতে।
যে ঘটনার জোর ধরে বৌভাতে উপস্থিত সকল মানুষদের সামনে অপমানিত হচ্ছে অনিল চৌধুরী। মধুজা এই ঘটনার কিছু বুঝতে পারছে না। উপস্থিত সকল অতিথিরা নিজেদের মতো সমালোচনা করছে। এক সময় পুলিশ বর্ণর রুম থেকে তাকে হাতকড়া পরিয়ে নিয়ে আসে। অনিল চৌধুরী আর নিজের রাগ দমিয়ে রাখতে পারলেন না। সবার সামনেই বর্ণর গালে সপাটে থাপ্পড় দিয়ে বললেন, তোর মতো কুলাঙ্গার জন্ম দেওয়াই আমার জীবনের সবথেকে বড় ভুল। আমার এক ছেলে একজন কার্ডিওলজিস্ট, ও যে আমার সম্মান বৃদ্ধি করেছে। আরেক ছেলে সারাদিন পাতি নেতাদের পেছনে ঘুরে রাজনীতির নামে গুন্ডামি করে বেড়ায়। মারামারির জন্য জেলে যেতে হয়। অনেক হয়েছে, আর না। আমি আর এই তোর ছাড়াও এই বাড়িতে দেখতে চাই না। এই বাড়িতে অফিসার নিয়ে যান ওকে, আর দেখবেন ও যেন আর ছাড়া না পাই। আর তুইও শুনে রাখ, এই বাড়িতে আর কখনো পা রাখবি না। এখানে তোর আর কোনো জায়গা নেই। মধুজা এক পলক মমতা চৌধুরীর দিকে তাকান। মুখে গাম্ভীর্য বজায় রেখে শান্তভাবে দাঁড়িয়ে আছেন তিনি, যেন বর্ণকে এভাবে গ্রেপ্তার করার নিয়ে তার কিছুই আসে যায় না। মমতার চরিত্রের সাথে একজন মায়ের কোনো মিল খুঁজে পায় না মধুজা। মমতার স্থলে অন্য কেউ থাকলে হয়তো বা এতক্ষণে কান্না করে দিত আর নিজের ছেলের জন্য। অথচ মমতা কত শান্ত হয়ে আছে। মধুজা বুঝতে পারছে না এই মহিলা তাকে একদিনেই নিজের মেয়ের মতো আপন করে নিল, সে নিজের ছেলের প্রতি এতটা উদাসীন কেন। এই বাড়িতে সত্যি যদি কেউ বর্ণের জন্য একটুও কেয়ার করে তবে সে হলো বর্ণ। নিজের ভাইয়ের হয়ে সে পুলিশদের বোঝানোর চেষ্টা করছে। বর্ণ এমন সময় বলে, থাক ভাইয়া, তোকে আর কিছু বলতে হবে না, অফিসার নিয়ে চলুন আমায়। বর্ণর কথাই অভিমানের ছাপ স্পষ্ট। মধুজা তার জন্য একটু খারাপ লাগে। সবার সামনে থেকে পুলিশ বর্ণকে গ্রেফতার করে নিয়ে যায়। মুহূর্তেই বৌভাতের অনুষ্ঠানে ভাটা পড়ে। কারো আর মন মানসিকতা নেই, যে যার মতো চলে যেতে থাকে। আর হ্যাঁ, এই ঘটনায় একটু বেশি কষ্ট পেয়েছে। বর্ণকে প্রথম দেখাতেই তার ভালো লেগে গিয়েছিল, আর এখন এভাবে তাকে তার সামনেই গ্রেফতার করে নিয়ে গেল পুলিশ। মিলন হাসান মধুজার কাছে আসেন। এতক্ষণ দূরে থাকলেও তিনি এখন মেয়েকে এসে সান্ত্বনা দিয়ে বলেন, এটা এখন তোর পরিবার, তাই এই পরিবারের বিপদ আপদে দূরে সরে না এসে সবার সাথে থাকবি, সবার পাশে থাকবি, তবেই তো সবাইকে আপন করে নিতে পারবি। মধুজার মামার বাড়ির লোকেরা আবার এই বিষয় নিয়ে সমালোচনা শুরু করেছে। মধুজার মামি তো মিলন হাসানের মুখের ওপরই বলে দিল, এ কেমন পরিবারে মেয়ে বিয়ে দিলেন যার দেবরকে পুলিশ গ্রেপ্তার করছে। আমাদের বললে তো আমরা ভালো পাত্র খুঁজে দিতাম। মিলন হাসান তাদের কোনো কথাই পাত্তা দেন না। মধুজার উদ্দেশ্যেও বলেন, তোমার এখানে থাকতে হবে না, যাও, এখন এই পরিবারের মানুষগুলোর তোমাকে প্রয়োজন, তাদের পাশে থাকো। আজকের গল্পটি এ পর্যন্তই শেষ হয়ে গেল। পরবর্তী পার্ট পেতে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।